নমস্কার, শুরু করছি মাইক অ্যান্ড মাইন্ড। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি সৌম্য দত্ত। সৌম্যদার আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আজকের এই পডকাস্ট দেখছেন, তারা সৌম্যদাকে চেনেন। সৌম্যদা ব্যাংকিং আন্দোলনের শীর্ষ নেতৃত্ব ছিল। সৌম্যদা এই বছর তিনেক আগে রিটায়ার করেছে। সৌম্যদা এখনো দৌড়ে যাচ্ছে। সৌম্যদা ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ করেছে। সৌম্যদা ক্রিকেট, ফুটবল, নানান স্পোর্টসের সঙ্গে যুক্ত। সৌম্যদা অভয় মঞ্চের সঙ্গে যুক্ত। আজ আমরা সৌম্যদার সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা মারবো। স্বাগত সৌম্যদা আমাদের মাইক অ্যান্ড মাইন্ড অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রথমেই জিজ্ঞেস করবো যে অবসর জীবন কেমন কাটছে? অবসর শব্দটা বোধহয় আমার অভিধানে নেই। হ্যাঁ, চাকুরি জীবন থেকে অবসৃত হয়েছি, কিন্তু তার মানে এই নয় যে আমি ক্লান্ত হয়ে গেছি। অনেকে একটা কথা আছে, রিটায়ার্ড বাট নট টায়ার্ড। তো আমি 30শে নভেম্বর 2022-এর পর অনেকে বলে দ্বিতীয় ইনিংস কেমন চলছে। আমি তো বলি সবাইকে, দেখুন এই একটা ভ্রান্ত ধারণা আছে, ইনিংস একটাই, বিভিন্ন ফেজ আছে। কখনো পাওয়ার প্লে আসে, কখনো মাঝখানে আছে, কখনো স্লগ ওভার আসে। তো আমাদের একটা নতুন ফেজ, তো নতুন ফেজ নতুন করে বাঁচতে হবে। আমি চেষ্টা করছি প্রতিটা দিন যেন আমি একটা নতুন কিছু করতে পারি। যে কাজগুলোর সাথে আমি আগে ইচ্ছা থাকা সত্ত্বেও যুক্ত হতে পারিনি, সেরকম অনেক কিছু করছি। যেমন এটি আমি আজকে যেখানে আমরা বসে এই অনুষ্ঠান করছি, কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব, 107 বছরের পুরনো ক্লাব। তার সাথে আমি, আমাদের পারিবারিক সম্পর্ক, আমি তৃতীয় জেনারেশন, তার সাথে আমি সম্পৃক্ত গভীরভাবে, ওতপ্রোতভাবে। এখানে একটা অনেকটা সময় যায়। ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ, সেখানে অনেকটা সময় দিতে হয়। আজকে এই অনুষ্ঠান করেই আমাদের মঞ্চের 19শে জুলাই দ্বিতীয় বর্ষপূর্তি হবে, তার প্রস্তুতি পর্ব চলছে, সেখানে একটা মিটিং চলছে, যেতে হবে। এছাড়া আমাদের ব্যাংক বাঁচাও মঞ্চের মধ্যেই আমাদের লিগাল অ্যাসিস্ট্যান্স সেল আছে, তার জন্য প্রায় রোজই কোর্টে যেতে হয়। আজকে আমি কোর্ট থেকেই আসছি। বহু মানুষের পাশে দাঁড়াবার সুযোগ আসছে। এছাড়া আমি দৌড়চ্ছি, আক্ষরিক অর্থে দৌড়চ্ছি। আগামী জানুয়ারিতে 42 কিলোমিটার দৌড়াবার ইচ্ছা আছে। তার জন্য নিবিড়ভাবে অনুশীলন চলছে। সপ্তাহে 4 দিন দৌড়ানো, 5 দিন কি 6 দিন জিমে যাওয়া, এটা চলছে। এখন আমার যে রানিং কোচ আছে, এখন প্রতি শনিবারে আমাকে একটা করে প্রস্তুতি, শনিবার বা রোববার প্রস্তুতি হাফ ম্যারাথন দৌড় করাচ্ছে, এটা করে যাতে এন্ডিওরেন্স আরও বেশি হয় আর কি, যাতে করে 42 কিলোমিটার যখন দৌড়বো জানুয়ারি মাসে, যাতে অনায়াসে দূরত্বটা অতিক্রম করতে পারি, তার জন্য নিবিড় অনুশীলন, কঠোর অনুশীলন চলছে। ফলে আমার কাছে প্রতিটা দিন এখন নতুন করে বাঁচার রসদ যোগাচ্ছে। ফলে ওই অর্থে হ্যাঁ, চাকুরি জীবন থেকে অবসর হয়েছে অবশ্যই, কিন্তু আমি কি সত্যি সত্যি অবসর নিয়েছি, এই প্রশ্ন আমার নিজেকে করি। হ্যাঁ, এইটা একটা, মানে আপনি যে কথাটা বললেন যে অবসর তো ওইভাবে হয় না, বিভিন্ন ফেজ হয় আর কি জীবনে। দ্বিতীয় ইনিংস বলে কিছু হয় না, একটা ইনিংসের বিভিন্ন ফেজ। আপনি কিছুক্ষণ আগে 19শে জুলাই আপনাদের প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের কথা বললেন। 19শে জুলাই ব্যাংক জাতীয়করণ হয়েছিল। এখন বিভিন্ন উন্নত দেশ আছে, সেখানে প্রাইভেট ব্যাংকের সংখ্যা অনেক বেশি। আমাদের এখানে ব্যাংকিং স্ট্রাকচার, এই ব্যাংক জাতীয়করণ, তার কি প্রভাব হয়েছে, এবং অন্যান্য দেশের ব্যাংকিং সেক্টরের সঙ্গে আমাদের দেশের ব্যাংকিং সেক্টর কেন আলাদা? মানে ব্যাংক আদতে কাদের? ব্যাংক কি মানুষের, নাকি ব্যাংক যারা ব্যাংকে চাকরি করে তাদের? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আমার মনে হয় অনেক ব্যাংক কর্মচারী আধিকারিকেরও এর উত্তর নেই। তারা হয়তো মনে করে যে আমরাই ব্যাংক, মানুষের জন্য না, আমরা নিজেদের জন্য আছি। হ্যাঁ, অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ব্যাংক জাতীয়করণ ভারতবর্ষের অর্থনীতিতে বিপ্লব ঘটিয়েছে। যে অর্থনীতি দেখেছিল যে প্রতিনিয়ত, বিশেষ করে এই কলকাতার বুকে, ব্যাংকের গণেশ উল্টাতো, হঠাৎ করে সকালবেলা গিয়ে দেখলো যে ব্যাংকের তালবাতি চলে গেছে। এ নিয়ে অনেক তথ্যচিত্র হয়েছে। তো এরকম একটা ভয়াবহ অবস্থায় ইন্দিরা গান্ধী
বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং ওই সময়কার কংগ্রেসের একটা সিন্ডিকেট ছিল, এখন যে সিন্ডিকেট বলতে আমরা বুঝি সেরকম সিন্ডিকেট নয়। তো ওই রকম একটা সিন্ডিকেট, তারা কোনোদিন চায়নি যে ব্যাংক জাতীয়করণ হয়। কিন্তু উনি এই তিনজন মাত্র সিদ্ধান্তটা জানতেন। 19শে জুলাই এরকম একটি বৈপ্লবিক সিদ্ধান্ত নিলেন, এবং তারপরে ভারতবর্ষের অর্থনীতিতে একটা অদ্ভুত একটা পরিবর্তন এলো। আমরা যারা তথ্য নিয়ে নাড়াচাড়া করেছি বা ইতিহাস সম্পর্কে পড়েছি, ব্যাংকিং ইতিহাস, আমরা দেখেছি কিভাবে একটা অর্থনীতির বুনিয়াদ স্থাপন করতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা গ্রামীণ ব্যাংকগুলি যে ভূমিকা পালন করেছিল, যেখানে গ্রামীণ ক্ষেত্রে বিনিয়োগ হতোই না। 100 টাকার মধ্যে হয়তো 17 টাকা 1960 সালে হয়তো বিনিয়োগ হতো গ্রামীণ ক্ষেত্রে। তার মানে গ্রামীণ অর্থনীতির বেশিরভাগটাই ছিল ওই মহাজনদের থেকে টাকা নেওয়ার। সেটা 1990 সালে ব্যাংক জাতীয়করণ হলো, 1969 পরের ধাপ হলো, 75-এ গ্রামীণ ব্যাংক এলো, 80-তে পরের ধাপ রাষ্ট্রায়ত্তকরণ হলো। তারপরে 1990-এ এই 17টা বেড়ে প্রায় 65-তে চলে যায়। তার মানে গ্রামীণ অর্থনীতিতে মহাজনদের দাপট যে কতটা অংশে কমেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক গ্রামীণ ব্যাংকগুলো আসায়, এটা জ্বলন্ত উদাহরণ। কিন্তু তারপরে আবার সেই এলপিজি আসার পরে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, তারপরে আস্তে আস্তে সংকুচিত হতে যায়। একটা ব্যাংকগুলি শাখা বিস্তার করা কমিয়ে দিল। তারপরে যেটা হলো সেটা হচ্ছে সংযুক্তিকরণ। হঠাৎ করে এই নতুন এই বর্তমান সরকার, তারা বলেছিল যে 1969 সালের জাতীয়করণ ঐতিহাসিক ভুল, তারা এখন ভুল সংশোধন করছেন, যার জন্য আজকে কলকাতায় অবস্থিত এলাহাবাদ ব্যাংক, অনেক বড় ব্যাংক, তার সাথে সংযুক্তিকরণ হলো তামিলনাড়ুর একটি ছোট ব্যাংকের, ইন্ডিয়ান ব্যাংক। কারণ নাম হচ্ছে এলাহাবাদ। এলাহাবাদ শব্দটা, স্টেশনের নাম পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ব্যাংকের নাম তো পরিবর্তন করা যায় না। এলাহাবাদ শব্দটির অস্তিত্ব মিটিয়ে দেওয়ার জন্য আজকে এলাহাবাদ ব্যাংকে ইন্ডিয়ান ব্যাংকের সাথে মিশিয়ে দিতে বাধ্য করা হলো। এই সংযুক্তিকরণের পরে তার পরের ধাপে 10টি ব্যাংক নামিয়ে 4টি ব্যাংকে পরিণত হলো। আমরা দেখলাম যে 65টা চলে এলো 56। তারপরে 9 টাকা যে কমে গেল প্রতি 100 টাকায় কৃষিক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত, আমরা দেখি ইনস্টিটিউশনাল ক্রেডিট বলি। তার মানে সেই জায়গাটায় মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলি, এনবিএফসি বা মহাজনদের আবার একটা জায়গা ফেরত আসছে। এখন বর্তমানে সমস্ত গ্রামীণ ব্যাংক, এখন প্রতিটি রাজ্যে একটি মাত্র করে গ্রামীণ ব্যাংক হচ্ছে। এটাও একটা ধাপ, এটাও বেসরকারিকরণের একটি ধাপ। তার মানে রাষ্ট্র তার দায়িত্ব এড়িয়ে যেতে চাইছে। রাষ্ট্র বলছে ব্যাংকিং পরিষেবা জনগণের নয়, অধিকার নয়। এটা প্রতিপন্ন করার জন্য এই পদক্ষেপগুলো নিচ্ছে। ওই সময় আন্দোলনের ফলে সরকার পিছু হতে বাধ্য হয়েছিল, যে ব্যাংক বেসরকারিকরণের যে পার্লামেন্টে যে বিল এনেছিল, তারা বিলটি আর সেটা পেশ করেনি। সেই সময় আমি আপনাকে দেখেছি, মানে সামনে থেকেই দেখেছি আপনাকে, যে আপনি এই ব্যাংক যে বেসরকারীকরণের যে সিদ্ধান্তর কথা সরকার ঘোষণা করছে তার বিরুদ্ধে আন্দোলন করতে দিল্লির বুকে আন্দোলন, ভারত যাত্রা করেছেন আপনি। অনেক ব্যাংক আধিকারিক যোগ দিয়েছে, যন্তর মন্তরে অত বড় সমাবেশ হয়েছে, সরকার পিছু হটেছে। কিন্তু এই যে বাজারে শোনা যায় কথা যে বেসরকারি হলে তো পরিষেবা ভালো হয়। এটা আমার একটা প্রশ্ন আছে। এই বেসরকারি মানে কার্যকারিতা, একটু এফিসিয়েন্সি, এটা কাদের জন্য? এটা কি কর্পোরেট মুনাফার জন্য, না সত্যি সত্যি সাধারণ মানুষের জন্য? তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া অনেক লোকসান হয়েছে, জনগণের টাকা ভর্তুকি দিতে হয়েছে। এয়ার ইন্ডিয়ার জলের দরে টাটাকে বিক্রি করা হলো, এবং এয়ার ইন্ডিয়া যা সম্পত্তি আছে, রিয়েল এস্টেট আছে, সেটা যদি দেখা যায় তাহলে টাটা জলের দরে পেয়েছে। এয়ার ইন্ডিয়া টাটার হাতে চলে যাওয়ার পরে পরিষেবা কি উন্নত হয়েছে? আমি এখন আর অনেকদিন বিমানবন্দর দেখি না। হয়তো এক বছরে হয়তো একবার আমি গত 1 বছর বিমানবন্দরে গেছি, বা গত 2.5 বছরে খুব বেশি হলে 4বার কি 5বার বিমানবন্দর ভেতরে প্রবেশ করার সৌভাগ্য হয়েছে। তো আমি অন্যদের কাছে যা শুনি, বিশেষ কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এয়ার ইন্ডিয়ার সাথে আরও অনেকগুলো সংস্থা মার্চ করে গেছে, বিস্তারা মার্চ করে গেছে, এয়ার এশিয়া মার্চ করেছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মার্চ করেছে। তাতে করে আমার মনে হয় না মার্কেট শেয়ার খুব একটা বেড়েছে।
সম্প্রতি আহমেদাবাদে এরকম ভয়ঙ্কর একটা দুর্ঘটনা হলো, অনেক অভিযোগ উঠছে, সত্য মিথ্যা এখনো সামনে আসেনি, যে এয়ারক্রাফটের মেনটেনেন্স ঠিক মতো হয়নি, তার জন্যই হয়তো এরকম দুর্ঘটনা হচ্ছে। তারপরে কিছুদিন আগে পহেলগামে যে নৃশংসভাবে পর্যটকদের হত্যা করা হলো, তখন একটা পর্যটকদের শ্রীনগর থেকে একটা দ্রুত পালিয়ে যাওয়ার একটা হিড়িক পড়েছিল স্বাভাবিকভাবে। ওই সময় দিল্লি থেকে শ্রীনগরের এক পিঠের ভাড়া সমস্ত এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া সমেত 30,000, 35,000, 40,000। যেখানে সরকারের দায়িত্ব ছিল, যে যখনই আমরা দেখেছি অতীতে হয়তো অন্য কোনো দেশে একটা এরকম একটা যুদ্ধ হয়েছে, তখন ইভ্যাকুয়েশনের জন্য এয়ার ইন্ডিয়াকে পাঠানো হতো, প্র্যাকটিক্যালি বিনামূল্যে ভারতের নাগরিকদের নিয়ে আসা হতো ভারতে। সেখানে ভারতীয় নাগরিকরা এয়ার ইন্ডিয়ায় 35,000, 40,000 টাকা দিয়ে ওরকম একটা বিপর্যয়ের মুখে। তো এটা পরিষ্কার বোঝায় যে রাষ্ট্র আর তার দায়িত্ব নেই, রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই, শুধুমাত্র কর্পোরেট মুনাফার জন্য কার্যকরিতা। একই সাথে জিও জিও যখন সিম আনলো, বিনা পয়সায় সিম দিল, মার্কেট দখল করে নিয়েছে। একইভাবে বিএসএনএলকে 4G করতে দেওয়া হয়নি, 5G তো দূরের কথা। একটা ক্যাশ রিচ কোম্পানিকে রাতারাতি রুগ্ন করে তোলা হয়েছে। কিন্তু বিএসএনএল যখন দুর্যোগ হয়েছে, তখন দেখা যায় যে পরিষেবা সব থেকে আগে রেস্টোর হয়েছে, চেন্নাই অনেকবার বন্যা এসছে, প্লাবন এসছে, জলপ্লাবন হয়েছে, সব থেকে আগে মোবাইল পরিষেবা বিএসএনএল চালু করেছে। সেই বিএসএনএল যতদিন ছিল ততদিন কিন্তু এরা দাম বাড়াতে পারেনি। যখন 4G নেই, তখন বাধ্য হয়ে যখন আরও উন্নততর ডেটা পরিষেবার, মানুষ তো গ্রাহক চাইবে আরও ভালো উন্নত ডেটা পরিষেবা সস্তা। এখন প্রায় কয়েক মাস অন্তর অন্তর ডেটা রিচার্জের দাম বেড়ে যাচ্ছে, কোনো প্রতিবাদের জায়গা নেই, কারোর কাছে রিলায়েন্সকে জবাবদিহি করতে হচ্ছে না। দিল্লিতে জ্বলন্ত উদাহরণ, কেজরিওয়াল সরকার স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তন এনেছে। আজকে গরিব মানুষ বিনামূল্যে সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা করার সুযোগ পাচ্ছিল, বিনামূল্যে ওষুধ পাচ্ছে সরকারের পয়সায়। স্কুলে স্মার্ট ক্লাসরুম রয়েছে, উন্নত মানের শিক্ষা তারা পাচ্ছে। দিল্লিতে সরকারি স্কুলে ঢোকার জন্য বিশাল লাইন, সরকারি হাসপাতালে পরিষেবার জন্য মানুষ ভিড় করছে। তাতে একটা জিনিস এটা পরিষ্কার, যে প্রশ্নটা হচ্ছে কার্যকারিতা না, প্রশ্নটা নীতি, সদিচ্ছা এবং জবাবদিহি। আজকে এটা একটা মিথ যে প্রাইভেট হলেই সব ভালো হয়ে যাবে, কার্যকারিতা বাড়বে, এটা একটা মিথ। কোনো একটা প্রাইভেট কোম্পানিকে বা যে কোনো ব্যাংকিং থেকে আরম্ভ করে যে কোনো, তার কাস্টমার সার্ভিসে পৌঁছতে গেলে যে ধাপ, মানুষের ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। একটা ফোন করে, তাদের টোল ফ্রি নাম্বারে ফোন করে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট হয়তো অপেক্ষা করতে হচ্ছে। যেখানে একটা সাংঘাতিক ঘটনা হয়েছে, একটা সাইবার ফ্রড হয়ে গেছে, কিন্তু আমি তার যে ব্যাংকে হয়েছে, প্রাইভেট ব্যাংকে, সেখানে আমি পৌঁছতে পারছি না। কিন্তু রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে কি হয়, রাষ্ট্রেও কিন্তু মানুষের কাছে জবাবদিহি। যারা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে কাজ করে তাদের কাছে লোকে জবাব চাইতে পারে এবং তারা জবাব দিতে বাধ্য। তারা আরটিআই এর অ্যাক্টের আন্ডারে পড়ছে, তাদের জবাব দিতে হয়। আচ্ছা, মানে যত বেসরকারি কোম্পানি আছে তারা আরটিআই অ্যাক্টের আন্ডারে পড়ে না? না, আরটিআইটা যখন করা হয়েছিল অত্যন্ত ভালো উদ্দেশ্য নিয়ে, কিন্তু আরটিআইও এখন মোটামুটি যেভাবে সরকার এই এক পরিবর্তন করতে চাইছেন, তাতে করে অনেক খবর বেরিয়ে আসছে, অনেক তথ্য বেরিয়ে আসছে। বিশেষ করে অনেক ব্যাংকে, স্টেট ব্যাংক সম্প্রতি একজন আরটিআই করেছিল যে কত টাকা রাইট অফ করেছে ও কত টাকার এয়ার কাট করেছিল, বলছে না আমরা এটা জানাতে বাধ্য নই। রিজার্ভ ব্যাংক বলেছে না, যারা যারা বড় বড় ডিফল্টার তাদের নাম আনা যাবে না, তাদের নাকি ভারতবর্ষের ব্যবসার আবহাওয়া খারাপ হয়ে যাবে, বিজনেস ক্লাইমেট খারাপ হয়ে যাবে। তো ওরাও চাইছে আরটিআইকে বিভিন্নভাবে যে ফাঁকফোকর দিয়ে তথ্যগুলো বেরিয়ে আসছিল জনগণের সামনে, সেই তথ্যগুলো যাতে না বেরোয়, সরকার সচেষ্ট এই অ্যাক্টেরও পরিবর্তন আনার জন্য বিল পার্লামেন্টে পেশ করেছেন। তার বিরুদ্ধে মানুষকে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। তাই ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও শুধু ব্যাংক বাঁচানোর আন্দোলন নয়, তা মানুষের অধিকার রক্ষার আন্দোলন এবং রাষ্ট্রের কাছে জবাবদিহি। রাষ্ট্রকে যে তার দায়িত্ব, দায় ও দায়িত্ব এড়াতে পারে না, এটা যে জবাবদিহি রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যদি জনগণের জন্য কাজ না করে, তাহলে রাষ্ট্র আছে কার জন্য?
এই যে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ আপনি প্রথমেই বললেন যে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের এরপর আপনি প্রোগ্রামে যাবেন। আপনি যে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ আপনারা করলেন, আপনার কি মনে হয় যে একটা সরকারের বিরুদ্ধে একটা লড়াই, একটা ট্রেড ইউনিয়ন না, কোনো একটা অর্গানাইজেশন না, জাস্ট একটা মঞ্চ, এই হুম। মঞ্চ একটা সরকারের বিরুদ্ধে, তার ঘোষিত নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করতে পারবে? অবশ্যই পারবে। আজকে ব্যাংক শিল্পে এই মুহূর্তে অনেক কর্মচারীর সংখ্যা সংকুচিত হয়েছে। এক সময় 10 লক্ষ ছিল, সেটা এখন কমে হয়তো 6 লক্ষ কি 7 লক্ষ দাঁড়িয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে এত বড় একটা লড়াই শুধুমাত্র 5 লক্ষ ব্যাংক কর্মচারী আধিকারিক কি করতে পারবে? এই লড়াইটা রাষ্ট্রের নীতির বিরুদ্ধে লড়াই, একটা রাজনৈতিক মতাদর্শের বিরুদ্ধে লড়াই। সাধারণ মানুষকে যতক্ষণ না সম্পৃক্ত করা যাবে এই লড়াই ঠিকভাবে চালানো যাবে না। মানে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ হচ্ছে বৃহত্তর অংশের মানুষকে সংগঠিত করা এবং তার মধ্যে এই লড়াই আন্দোলনকে প্রসারিত করার কাজ করছে। এই আন্দোলন মানুষের আন্দোলন, তাই এটা একটা নাগরিক মঞ্চ। ফলে নাগরিক মঞ্চে যদি নাগরিকরা সামনে পুরোভাগে না থাকে, তাহলে সরকার বুঝবে যেটা ওই 5 লক্ষ 6 লক্ষ ব্যাংক কর্মচারীকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে সরকার। কিন্তু যেটা ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও আন্দোলন মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছিল যে আমাদের জমা পুঁজি ব্যাংকে আছে সেটা হয়তো সুরক্ষিত থাকবে না বেসরকারিকরণ হয়ে গেলে। এইটা সরকারের ন্যারেটিভে কাউন্টার করতে পারেনি। অনেক কিছু বলেছে যে 5 লাখ টাকা আমরা বিমা করে দিচ্ছি, একটা ডিপোজিট গ্যারান্টি করে দিচ্ছি, এবং 5 লাখ টাকা খুব কম মানুষের কাছে আছে। 10% মানুষের ব্যাংকের খাতায় হয়তো 5 লাখ টাকার বেশি টাকা, কম টাকা আছে। 90% মানুষের যা জমা পুঁজি তা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট বা কোনো অ্যাকাউন্টে 5 লাখ টাকা নয়। সরকার এরকম একটা ডিপোজিট গ্যারান্টি স্কিম যেটা মানুষকে, কিন্তু মানুষ এটা খায়নি। যার জন্য সরকার এটা বুঝেছে যে এইরকম একটা পরিস্থিতিতে আপাতত এটা স্থগিত থাকে। কিন্তু তার মানে এই নয় যে সরকার পিছু হটে এসেছে। সরকারের ভালো মতো এজেন্ডায় আছে। অতি সম্প্রতি কাগজে বেরিয়েছে বিভিন্ন ব্যাংকের যে সরকারের স্টেক ছিল 100% জায়গায় সরকারের হাতে 90-93% ছিল। ওটা খুব দ্রুত ওটা ডাইলিউট করে কমিয়ে আনবে, সরকারের স্টেকটা কমিয়ে আনবে। কিন্তু যতক্ষণ মূল আইনে পরিবর্তন না করতে পারে, যে ব্যাংক ন্যাশনালাইজেশন অ্যাক্ট, পরিভাষায় বলে ব্যাংকিং কোম্পানিজ অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অফ আন্ডারটেকিংস অ্যাক্ট 1970 এবং 1980, এই অ্যাক্টটি পরিবর্তন না করতে পারবে, পার্লামেন্টে বিল পাস হবে, রাষ্ট্রপতির অনুমোদন হবে, ততক্ষণ কোনো ব্যাংক বেসরকারিকরণ হবে না। এই জায়গাটায় দাঁড়িয়ে এখন থেকে মানুষের পাশে না দাঁড়ালে, বৃহত্তর মানুষের অংশকে যেটা বলতে হবে এটা ব্যাংক কর্মচারী আন্দোলন নয়, আমরা কিন্তু নাগরিক আন্দোলন করছি, আমরা অভয়ের জন্য আন্দোলন করছি, আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছি, আমরা রাস্তায় নামছি মানুষের আমার ইস্যুতে। আপনাকে আমি একটু থামাচ্ছি, আমার এখানেই একটা প্রশ্ন, যে আমি ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চর ব্যানার নিয়ে আমি মিছিলে হাঁটতে দেখেছি হচ্ছে অভয় মঞ্চের মিছিলে বা এই নারী নির্যাতনের বিরুদ্ধে মিছিলে। তাহলে আপনাদের যে অর্গানাইজেশন, তার মূল দাবি ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও অথবা বেসরকারীকরণের বিরুদ্ধে আপনাদের মঞ্চ, তারা অভয় মঞ্চের সঙ্গে যুক্ত হলো কেন, বা যে কোনো সোশ্যাল ইস্যুতে রাস্তায় নামছে কেন? একটু আগে বলেছি আমাদের লড়াইটা হচ্ছে মানুষের অধিকার, অর্জিত অধিকার রক্ষার লড়াই। তো প্রতিবাদ করা একটা অধিকার মানুষের, কনস্টিটিউশনাল রাইট, সাংবিধানিক তার মানে অধিকার। যে কোনো সুস্থ মানুষই চায় এই যে অরাজকতা চলছে, এই তার একটা বিরুদ্ধে এই যে ঘটনা, সে নৃশংস ঘটনা ঘটেছে, তার সে বিচার রাজ্য আমরা সবাই সরকার হোক, চাইছি। কেন্দ্রীয় সরকার হোক, যে কোনো সরকার হোক, আমরা যদি মনে করি অন্যায় হচ্ছে, আজকে কসবায় যে কাণ্ড হয়েছিল আমরা প্রতিবাদ করেছি, আমরা রাস্তায় নেমেছি, মিছিলে হেঁটেছি বিভিন্ন জায়গায়, শুধু পশ্চিমবঙ্গে নয়, আজকে যে কোনো জায়গায়। আজকে মুম্বাইতে লোকাল ট্রেনে একদিনে প্রচুর মানুষ কাটা পড়লো, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। বিভিন্ন আজকে আইপিএলে ব্যাঙ্গালোরে স্ট্যাম্পিড হয়ে গেল, কার দায়িত্ব? সরকার তার দায়িত্ব অস্বীকার করছে, তার প্রতিবাদে আমরা ছিলাম। তো আমরা মূলত মনে হচ্ছে যেখানে মানুষের অধিকার, অর্জিত অধিকার
ক্ষুণ্ণ হচ্ছে। সেখানেই ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ প্রতিবাদের স্বর হয়ে থেকে যাবে। অবশ্যই। একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি। অনেক আলোচনা হলো, সামাজিক আলোচনা, রাজনৈতিক তো বটেই, অনেক লড়াইয়ের কথা, আন্দোলনের কথা। আমি একদম ব্যাংকিং সেক্টরের একটা প্রশ্ন আপনাকে করব, যে আপনি তো এত বছর ব্যাংকে চাকরি করলেন, ব্যাংক অ্যাসোসিয়েশন তার একটা সর্বোচ্চ পর্যায়ে থেকে নেতৃত্ব দিয়েছেন, ট্রেড ইউনিয়ন করেছেন। আজকের জেনারেশন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কেন যাবে? এটা একটা খুব মূল্যবান প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, এখন ব্যাংকের চাকরি এই মুহূর্তে মানুষের আকৃষ্ট করছে না। আগে যত, তার অনেকগুলি কারণ আছে। যখন ব্যাংকে ঢুকেছিলাম, তখন আইএএস এর পরেই হচ্ছে ব্যাংক আধিকারিকের চাকরি, প্রবেশনারি অফিসারের চাকরি সব থেকে, ওই সময় মানে ম্যাট্রিমোনিয়াল কলমে সব থেকে লোভনীয় চাকরি, মানে পাত্র ছিল একজন ব্যাংক অফিসার, পাত্র বা পাত্রী। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে কর্মী সংকোচন হচ্ছে, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, আমি বিভিন্ন প্রাইভেট ব্যাংকের তাদেরও ডেটা আমি জানি। এক একটি প্রাইভেট ব্যাংকের ব্রাঞ্চে, এই যে আপনি মার্জারের কথা বললেন, হ্যাঁ, ধরুন তিনটে ব্যাংক মার্জ হয়ে যখন একটা ব্যাংক হলো, সেখানে তো অটোমেটিক কর্মী সংকোচন হলো। আহ, একজন মানে কেরিয়ার করতে প্রত্যক্ষ গেলে ভাববে যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমার কেরিয়ার কতটা সিকিউর। সেইটা সেটা বড় প্রশ্ন না। বড় প্রশ্ন হচ্ছে, আমার কি পরিস্থিতি এখন মানুষ কাজ করছে ব্যাংকে। সেটা অফিসারদের ক্ষেত্রে অফিসাররা 12 থেকে 14 ঘন্টা কাজ করছে। তাদের কোনো শনি রোববার ছুটি নেই। সেকেন্ড এবং ফোর্থ স্যাটারডে যদিও ব্যাংকে ঘোষিত ছুটি, কিন্তু 50% উপর অধিকারী প্রতি সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডেতে অফিস যাচ্ছে, রবিবারে কাজ করতে হচ্ছে, মান্থ এন্ড কোয়ার্টার এন্ডে তো বটেই। এবং যে পরিস্থিতিতে কাজকর্ম হচ্ছে, যে টার্গেট তাদের চাপিয়ে দেওয়া হচ্ছে, যেভাবে আজকে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, পারফরমেন্স রিভিউ মিটিংয়ে তাদের একটা বিভীষিকা হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি করণিকরা প্রমোশন নিচ্ছে না। বেশিরভাগ করণিক আর প্রমোশন নিচ্ছে না, কারণ তারা আইডি একটা পড়ে, তারা 10টা থেকে 5টা অবধি কাজ করে চলে যেতে পারে, কিন্তু একজন আধিকারিক পারবেন না। ফলে দিনকে দিন একই সাথে প্রাইভেট ব্যাংক আরও বেশি রিক্রুট করছে। একই ব্যাংকের ব্রাঞ্চ, একই এলাকায় বিজনেস একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 3 গুণ বেশি, দেখা যাচ্ছে প্রাইভেট ব্যাংক তার 3 গুণ বিজনেস কম নিয়ে 3 গুণ বেশি কর্মী নিয়ে কাজ করছে। তাতে করে মানুষকে বেশি ভালো পরিষেবা দিতে পারছে, মানুষের সাথে কথা বলতে পারছে, একটা সম্পর্ক স্থাপন করতে পারছে, রিলেশনশিপ বিল্ড করতে পারছে। এটা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে এই মুহূর্তে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাজ করছে। বেশিরভাগ ব্রাঞ্চে এত কর্মী সংকোচন হয়ে গেছে, মানুষের সাথে কথা বলার অবকাশ থাকছে না। যার জন্য হয়তো অনেকের মনে হচ্ছে যে আমার সাথে ভালো ব্যবহার করছে না, ওই ব্যাংকে গেলে হয়তো একটু ভালো ব্যবহার পাবো, আমার একটু চা কফি খাওয়াবে। কিন্তু অনেক রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, ব্রাঞ্চ আছে, যেখানে পরিষেবা অনেক বেসরকারি ব্যাংকের থেকে অনেক বেশি ভালো। কিন্তু একটা সরকারের একটা নীতি রয়েছে যে আস্তে আস্তে কর্মী সংকোচন করিয়ে দাও, ব্যাংক মার্জার করিয়ে দাও। তাতে করে একদিকে যেমন ব্যাংকের ভ্যাকেন্সি কমে যাচ্ছে, অন্যদিকে যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, এখন একটা ঘুম পড়েছে কন্ট্রাক্টে ঢোকানো। একটা অফিসে গিয়ে বোঝা যাবে না কে পার্মানেন্ট আর কে কন্ট্রাকচুয়াল। ব্যাংকেও এরকম একটা পরিস্থিতি হচ্ছে, অনেক নতুন নতুন উদ্যোগ হচ্ছে, অনেক ব্যাংকে উদ্যোগ হচ্ছে, যেখানে অনেকেই আছে যারা কন্ট্রাকচুয়াল, পাশাপাশি বসে কাজ করছে, আই কার্ডও আছে, কিন্তু কে যে পার্মানেন্ট কে কন্ট্রাকচুয়াল বোঝার উপায় নেই। এটা একটা বড় চ্যালেঞ্জ। ফলে এইরকম একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে মানে ব্যাংকেও সিভিক সংস্কৃতি। ব্যাংকেও সিভিক সংস্কৃতি আসছে, আরও বেশিভাবে আসছে। কারণ যারা আমরা দেখছি রিটায়ার করার পরে, যেমন বিভিন্ন সরকারি, বিশেষ করে পুলিশে আমরা দেখছি রিটায়ারমেন্টের পরে একই পোস্টে কাজ করছেন, মাইনেটা কম। ব্যাংকেও একই জিনিস হচ্ছে, যিনি রিটায়ার করেছেন তার হয়তো গ্রস স্যালারি ছিল 2.5 লক্ষ টাকা, তিনি এখন 30,000 টাকার একটা কন্ট্রাকচুয়াল স্যালারিতে কাজ করছেন। এটাও দেখছি যে রিটায়ারমেন্টের পরেও অন্তত 5 বছর কাজ করছেন। তার মানে ওনাকে নিয়োগ করা হলো 8 ভাগের 1 ভাগ টাকা দিয়ে, এবং একজন বেকার যুবকের চাকরি চলে গেল।
এই পরিস্থিতির বিরুদ্ধে যা চলছে আর কি, সবটা মিলিয়ে আপনি বললেন আপনি এবং আপনাদের মঞ্চ আরো এগিয়ে যাক, এই শুভেচ্ছা তো রইলই। একদম শেষে যে প্রশ্নটা করব, বয়স তো হচ্ছে, এখনো রাত জেগে ফুটবল খেলা দেখেন? ফুটবল খেলাটা নেশা, ফুটবল খেলাটা নেশা, অবশ্যই দেখি, রাত জেগে দেখি, একটু ঘুমিয়ে নিই, তার আগে ঘুমিয়ে নিই, আবার রাত জেগে আবার ঘুমাই। একদম যদি র্যাপিড ফায়ারের মতো প্রশ্ন করি, ফুটবল না ম্যারাথন? ফুটবল। এই ফুটবল থেকে একটা ইন্টারেস্টিং প্রশ্ন, ব্রাজিল না আর্জেন্টিনা? কোনোটাই না। মানে ফুটবল কিন্তু ব্রাজিল বা আর্জেন্টিনা না? ফুটবল মানে আমার কাছে ইংল্যান্ড। আচ্ছা, মানে এটার কারণ? কারণ হচ্ছে ইংলিশ প্রিমিয়ারশিপ লিগ দেখে প্রতিটি প্লেয়ার বিভিন্ন ক্লাবের দেখে তাদের যে যে ফুটবলটা খেলে আজকে ইংলিশ প্রিমিয়ারশিপ বিশ্বের 1 নম্বর গুণগত মানের, সেই ফুটবলটা দেখার পরে এবং ইংলিশ প্রিমিয়ারশিপে যে সমস্ত নতুন নতুন প্লেয়াররা উঠে আসছে তাদের খেলা দেখার পরে তাদের মধ্যে এখন সাম্বা সকার এসে গেছে। তো ব্রাজিল আর্জেন্টিনার যে খেলা আমরা দেখেছি সেই খেলাটা এখন ইংল্যান্ডের ফুটবলের তার ছাপ আছে, জার্মানি ফুটবলের খানিকটা ছাপ আছে। ফলে যে ঘরানা ছিল সাউথ আমেরিকা সেই ঘরানা কিন্তু এখন ইউরোপে চলে এসেছে। একদম মানে শেষ প্রশ্ন, আপনি তো ছাত্র রাজনীতি করেছেন, তারপরে ট্রেড ইউনিয়ন করেছেন, ছাত্র রাজনীতি না ট্রেড ইউনিয়ন? এই মুহূর্তে যদি আমি বলি এখন, তাহলে ট্রেড ইউনিয়ন। ছাত্র রাজনীতি একটা অন্য অন্য ইমোশন একটা থাকে। ইমোশন থাকে, অন্য আপনার ছাত্র আবেগটা রাজনীতি, বেশি, আপনার ছাত্র রাজনীতি তো যাদবপুর। যাদবপুর। আমার ছাত্র নির্বাচন অবশ্যই। আচ্ছা, সাউথ পয়েন্ট না যাদবপুর? খুব শক্ত প্রশ্ন, খুব শক্ত প্রশ্ন, এর উত্তর নেই আমার কাছে, র্যাপিড ফায়ারের উত্তর নেই। অনেক ধন্যবাদ সৌম্যদাকে। সৌম্যদার বাকি যে জীবন, সৌম্যদা দৌড়ে যাক, যেমন রেগুলার বেসিসে সৌম্যদা দৌড়চ্ছে, অনেক রাত জেগে সৌম্যদা ফুটবল খেলা দেখুক, এবং আমাদের এই সমাজে ঘটে যাওয়া যে কোনো অন্যায় অবিচার তার বিরুদ্ধে সৌম্যদা এবং সৌম্যদার মঞ্চ, ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ অনেক রাস্তায় থাকুক, অনেক আন্দোলনে থাকুক। আমরাও সৌম্যদার সাথে আছি। ধন্যবাদ।